কতজন হয়েছেন সেটাও বের করা খুব কষ্টসাধ্য ব্যাপার নয়, কারণ একটা ক্লাসে কতজন ছাত্রছাত্রী আছেন এটা স্কুল কর্তৃপক্ষ জানে, কতজন শিক্ষক আছেন সেটাও জানে, স্কুল ছুটির কয়েক মিনিট আগে কতজন ছিলেন সেদিন উপস্থিতি কতজনের, শিক্ষক কতজন উপস্থিত, স্কুলের কর্মকর্তা কর্মচারীরা কতজন উপস্থিত সেটাও তারা জানেন। সুতরাং এই সংখ্যাটি বলা বা এই সংখ্যাটিকে কমিয়ে দেখানোর কোনো চেষ্টা সরকারের তরফে করার কোনো কারণ ছিল বলে আমি মনে করি না। রাজনৈতিক সরকারগুলো অতীতে অনেক সময় তথ্য লুকিয়েছে, আমরা অতীতে সরকারকে দেখেছি তথ্য লুকিয়ে ভুল তথ্য মানুষকে দিতে। তার কারণ ছিল তাদের একটা রাজনৈতিক সরকার ছিল, তাদের একটা পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল, সেগুলো কারণ হতে পারে। কিন্তু এই সরকারটি তো কোনো অ্যাম্বিশন থাকার কথা না, এই সরকারটি তো হবে ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবল, কিন্তু আমরা না দেখছি সরকারের মধ্যে ট্রান্সপারেন্সি, না পাচ্ছি অ্যাকাউন্টেবিলিটি। একই সঙ্গে রাত 3টার সময় ঘোষণা হলো এইচএসসি পরীক্ষা স্থগিত করা হচ্ছে। এই ঘোষণাটি আসতে দুপুরবেলা এই দুর্ঘটনা হয়েছে, এই ঘোষণা আসতে রাত 3টা হওয়ার কি প্রয়োজন ছিল? কারণ আপনারা জানেন যে ওই স্কুলের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, আবার ওই স্কুলেও বিভিন্ন মানে কলেজের শিক্ষার্থীদের সিট পড়েছে। সো আপনি যদি সাথে সাথে এই ঘোষণা দিতেন যে এইচএসসি পরীক্ষা আজকে যে পরীক্ষাটি ছিল সেটি স্থগিত করা হলো, সিদ্ধান্ত নিতে এত দেরি কেন হলো? সরকার কি টালমাটাল পরিস্থিতিতে পড়ে গেছে? পুরোপুরি টালমাটাল এবং এত সমন্বয়হীনতায় সরকারের মধ্যে, এত সমন্বয়হীনতা। আপনি আমাকে বলেন, এই যে বাচ্চারা মানে আইসিইউতে সিসিইউতে কাতরাচ্ছে, আপনারা কি দেখেছেন আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে? এখনো আমরা কিন্তু দেখি নাই। আমরা শিক্ষা উপদেষ্টাকে দেখেছি সেখানে যেতে, আমরা প্রেস সচিব, তিনি সব জায়গায় সবসময় উপস্থিত থাকেন এবং অত্যন্ত বেশি কথা বলেন, সেই ভদ্রলোককে উপস্থিত দেখলাম। কিন্তু আমি জানি না স্বাস্থ্য উপদেষ্টাকে কি আপনি দেখেছেন? আমার চোখে পড়েনি স্বাস্থ্য উপদেষ্টাকে, এবং ওনাকে এই গত 9 মাসে খুব বেশি কেউ দেখেছে বলেও মনে হয় না। সবার আগে তো স্বাস্থ্য উপদেষ্টারই আসলে হাসপাতালে হওয়ার কথা। অ্যাবসলিউটলি উল্টো আমরা দেখেছি হাসপাতালগুলোতে উপদেষ্টারা গেছেন, সরকারি বড় বড় কর্মকর্তারা গেছেন, রাজনৈতিক দলের নেতারা গেছেন, নেতাদের সঙ্গে কর্মীরা গেছেন। এক পর্যায়ে হাসপাতালের পরিচালক টেলিভিশনে বলতে বাধ্য হয়েছে যে দয়া করে আপনারা ভিড় করবেন না, কারণ এই রোগীগুলো সেনসিটিভ রোগী, ওনাদের ইনফেকশন হতে পারে, আপনাদের গায়ের কাপড় থেকে, আপনাদের শরীরের রোগ জীবাণু থেকে ওনাদের ইনফেকশন হয়ে ওনাদের অবস্থা আরো খারাপ হতে পারে। সো আপনারা দয়া করে যাবেন না। আরেকটা দিক না বললেই না, এই ঘটনার পরপরই আমরা ফেসবুকে দেখলাম একটা 2 লিটার পানির বোতল 600 টাকা হয়ে গেছে, একটা 30 টাকা রিক্সা ভাড়া 200 টাকা হয়ে গেছে। যে সিএনজি 2 মিনিট পথ অতিক্রম করলেই হাসপাতাল, সেই সিএনজি হাসপাতালে রোগী পৌঁছে দিতে ভাড়া চাচ্ছে 1000-1500 টাকা। আমরা দেখলাম কোনো প্রাইভেট কার সেভাবে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। সেখানে কি নৈতিকতার অবক্ষয় খুব ভীষণ রকম, মানে এই ঘটনাটা না আসলে অনেকগুলো দিক উন্মোচন করেছে। ভিডিও করছে মানুষ, একটা শিশুর ভিডিও আপনি দেখেছেন নিশ্চয়ই, তাই না? শিশুটির কাপড় পুড়ে গেছে, শিশুটি হেঁটে যাচ্ছে, ওর দিকে তাকানো যাচ্ছে না, ওখানেও ক্যামেরা অন, ওখানেও আমাদের লাইভ করতে হবে, ওখানেও আমাদের ভিউ বাড়াতে হবে, ওখানেও আমাদের ইনকাম আসতে হবে। এটা আসলে চতুর্মুখী হতাশা, আমার কাছে চতুর্মুখী হতাশা মনে হয়েছে। মনুষ্যত্বের মৃত্যু ঘটেছে কি আমাদের? অনেক আগেই, অনেক আগেই, অনেক আগে। এর আগেও তো আমরা দেখেছি বন্যার সময় নৌকা ভাড়া বাড়ানো হয়েছে না, 1500-2000 টাকা নৌকা ভাড়া চাওয়া হয়েছে, এক পর্যায়ে তো সেটা প্রায় 50,000 টাকাও চাওয়া হয়েছে। আমরা তো অতীতে এরকম ঘটনা আরো দেখেছি। তো মানে এবং আরেকটা কালচার শুরু হয়েছে জুই, ভিডিও কালচার। আমি এটা আরো মানে অন্যান্য ঘটনাগুলো, আপনি সোহাগ হত্যাকাণ্ডের কথা চিন্তা করেন, আপনি কি ভিডিওটা দেখতে পেরেছেন? আপনি তো গণমাধ্যম শেষ করতে পারি, আমি রাজনৈতিক কর্মী, আমি শেষ করতে পারি। আমি ও যখন ইটটা মাথায় তুলেছে এরপর আমি আর দেখি নাই, কিন্তু যে ভিডিও করছে, যারা ভিডিও করছে তারা কিন্তু ভিডিও করেছে। এবং আমরা এমন একটা দেশে বাস করছি যে আপনার হাতে ভিডিও না থাকলে এখন আপনি বিচারও পাবেন না, বিচার চাইতেও পারবেন না। অনলি সেই ঘটনাগুলোর বিচার হয় যে ঘটনায় ভিডিও থাকে। খুবই হতাশাজনক জুই, আমি এটুকুই বলবো। এরকম একটি ভয়াবহ দুর্ঘটনা, সরকারের সমন্বয়হীনতা এবং সরকারের লুকোচুরি স্টুডেন্টদেরকে ভীষণভাবে ক্ষুব্ধ করে তুলেছিল। স্টুডেন্টরা যে স্পষ্ট দাবিগুলো নিয়ে গেছে উপদেষ্টা এবং প্রেস সচিবের কাছে, তার আগে আমি একটা প্রশ্ন তুলি আপনার মাধ্যমে।
এই জায়গায় আইন উপদেষ্টা এবং প্রেস সচিবের কি কাজ? তারা দুজন কেন গেছেন? দুর্ঘটনার সঙ্গে তো তাদের মন্ত্রণালয়ের বা প্রেস সচিবের তো কিছু করার সেখানে নেই। হ্যাঁ, শিক্ষা উপদেষ্টা গেছেন, তার যা করার দরকার ছিল, পরীক্ষা স্থগিত করার দরকার ছিল, ছাত্র অভিভাবকদের শান্ত করা দরকার ছিল, শোনা যাচ্ছে শিক্ষকদের গায়ে সেনাবাহিনী সদস্যরা হাত তুলেছেন, সেটার ফয়সালা করা দরকার ছিল, আহত এবং নিহতের সংখ্যা নির্ভুলভাবে প্রকাশের যে দাবি এসছে সেটা পূরণ করার দরকার ছিল, এবং তারা অন্যান্য যে দাবি তুলেছে, ফর এক্সাম্পল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে, বলা হয়েছে আধুনিক ও নিরাপদ বিমান চালুর আশ্বাস দিতে হবে, বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি এবং কেন্দ্রগুলো সংস্কার করে আরো মানবিক এবং নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। এই তিনটা না হয় একটু সময় সাপেক্ষ ব্যাপার, আধুনিক ও নিরাপদ বিমান চালু বা বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি আধুনিকায়ন করা, কিন্তু নিহত এবং আহতের সঠিক তালিকা নির্ভুলভাবে প্রকাশ, কিংবা যদি শিক্ষকদের লাঞ্ছিত করা হয় সেটার একটা সুষ্ঠু সমাধান ওখানে শিক্ষা উপদেষ্টা নিজেই করতে পারতেন। আমি জানি না সঙ্গে লটবহর হিসেবে আইন উপদেষ্টা আর ওই অতি কথক প্রেস সচিবের সেখানে কি কাজ ছিল। যাই হোক, তো এই দাবিগুলো তারা দিয়েছে এবং ডেফিনেটলি এই দাবিগুলোর কোনো আশ্বাস যেটা দেয়া হয়েছে, আমি যতদূর জানি সেই আশ্বাসটা তাদের আশ্বস্ত করে নাই, সে কারণেই তাদেরকে 9 ঘন্টা আটকা থাকতে হয়েছে। এবং তারা বোধহয় পেছনের গেটওয়ে দিয়ে বেরো হয়েছিলেন, বের হওয়ার পর স্টুডেন্টরা তাদের আবার রাস্তায় অবরুদ্ধ করে এবং তারা আবার বাধ্য হন মাইলস্টোন স্কুল কলেজে ফিরে যেতে। আমার আরেকটা প্রশ্ন আছে, দেখুন ব্যর্থতাটা কত বহুমুখী। মাইলস্টোন স্কুল এন্ড কলেজ যেই জায়গাটায়, সেটা কিন্তু ফ্লাইং জোন, সেখান দিয়ে বিমান উড্ডয়ন এবং অবতরণ করে উত্তরাতে। এখানে এই স্কুলটা যাতে না হয় সেটা কিন্তু রাজুক আগেই বলেছিল, পারমিশন দিতে চায় নাই। তাহলে অনুমতি কিভাবে পেল? এক্স্যাক্টলি, তখন মাইলস্টোনের মালিক পক্ষ তারা এই স্টুডেন্টদেরকে ব্যবহার করে তারা একটা আন্দোলন গড়ে তুলেছিল এবং বাধ্য করেছিল রাজুককে পারমিশন দিতে। এবং শুধু তাই না, আপনি জানেন উত্তরের ওই দিকটা এয়ারপোর্টের আশপাশে ওখানে কিন্তু 6 তলা পর্যন্ত বিল্ডিং অনুমোদিত নয়, ওদের কোন একটা তালা পর্যন্ত অনুমোদিত, কিন্তু মাইলস্টোন কিন্তু তার উপরে 7-8 তলা